আসসালামু আলাইকুম দর্শক, বুশা চ্যানেল থেকে হাজির হয়ে গেছি। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আজকে ভীষণ ভীষণ ভালো আছি, কারণ আজকে ভীষণ খুশির একটা খবর আছে। সেই মহেন্দ্র খন চলে এসছে, যার জন্য অনেকদিন আমি অপেক্ষা করেছি এবং আপনাদেরকেও অনেক অপেক্ষা করিয়ে রেখেছি। হ্যাঁ দর্শক, আমাদের বাংলা সিনেমার সে 80 দশকের একটি গান যাকে চিরস্মরণীয় করে রেখেছে, বাবা বলে গেল আর কোনোদিন গান করো না। সেই গানের শিল্পী তো আমরা সবাই জানি, শামীমা ইয়াসমিন দিবা। এবং এই গানটি যে লিপসিং করেছিল জন্ম থেকে জ্বলছি ছায়াছবিতে, সেই ছোট ছেলেটি, নাম মনে আছে তো আপনাদের? হ্যাঁ, আমি জানি সবারই মনে আছে, মাস্টার শামীম। কি বলবো, আমি ভীষণ খুশি আজকে আমার স্টুডিওতে তিনি উপস্থিত হয়েছেন। তার নিজের মুখে শুনুন মাস্টার শামীমের সেই ছোটবেলাকার কথা, সেই ছোটবেলা ছায়াছবির কথা, বড়বেলার কথা এবং এখনকার কথাগুলো। চলুন আর সময় নিব না, চলে যাচ্ছি আমাদের প্রিয় তারকা শিল্পী মাস্টার শামীম ওরফে শামীম ইব্রাহিম। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক। শামীম ভাই, আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে দর্শকরাও দেখতে পাচ্ছে। সবার আগে জানতে চাইবো আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক সবাইকে ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ মনে রাখার জন্য। আপনি কি যে বলেন, আপনাকে মনে রাখবে না? আপনাকে মনে রেখেছে সবাই, তাই না? এবং যেটা আপনি নিজেও জানেন না, সবাই আপনাকে খোঁজে। এই যে সোশ্যাল মিডিয়াতে সবাই খোঁজ করে যে সেই মাস্টার শামীম কোথায় গেল, কেমন আছে, কোথায় থাকছে, আমরা তাকে দেখি না কেন। আজকে সবগুলোর গল্প শুনবো, কিভাবে চলচ্চিত্রে আসলেন সে ছোটবেলায়, পরবর্তীতে আপনি নায়ক হলেন বাংলা সিনেমায়, তার পরবর্তীতে আপনি কোথায় হারিয়ে গেলেন, এখন কোথায় আছেন, কি করছেন, সবকিছু গল্প হবে। খুব জানতে ইচ্ছে করে আপনাকে একটু ছেলেবেলা নিয়ে যাব। ছোট্ট বয়সে আপনি সিনেমাতে অভিনয় করেছেন, কেমন করে এলেন, কিভাবে সিনেমার সাথে সংশ্লিষ্টতা হলো আপনার, সেই গল্পটা শুনবো। আসলে এটা অনেক আগের কথা, আমারও অনেক কিছু মনে নেই, তারপরেও আমার মনে পড়ে। আমার আব্বা, আমার যে আব্বা ছিল, উনি কোন এক সময় প্রডিউসার ছিলেন পাকিস্তান পিরিয়ড সময়ে, এরকম একটা সময়। তো সেখান থেকে এই চর্চাটা আমার পরিবারের ভিতরে চলে আসে। তো মেবি আমার হয়তো কপালে ছিল যে ঠিক আছে, সেভাবে কিছু পরিচিত লোকজন ছিল আব্বার, বা সেভাবে হঠাৎ করে চলে আসা। তো আমার প্রথম একটা ছবি আমি করেছিলাম, মনে পড়ছে না এটা কি 79 হবে না, দেবদাস ছবিতে অল্প কিছু দৃশ্য ছিল। এখান থেকে আমার যাত্রাটা শুরু। তখন তো কিছুই বুঝতাম না, বাস যেতাম, আসতাম, প্লাস নিয়ে যেত, নিয়ে আসতো, এই চলতো আর কি। এইভাবে শুরু ছোট। দেবদাস ছবিতে প্রথম আপনি ক্যামেরার সামনে। হ্যাঁ, কিন্তু আমি প্রধান চরিত্রে ছিলাম না, আমি একজন অনেক শিশুদের মধ্যে একটা শিশু ছিলাম, এরকম। আচ্ছা আচ্ছা, হয়তো আমি নিজেও চিনবো না আমি কোথায় ছিলাম। তো এরকম একটা থেকে এইভাবে শুরু হয়, তারপরে আস্তে আস্তে একটার পর একটা ছবি আসতে থাকে। আচ্ছা, এই দেবদাস ছবির পর পরবর্তীতে কি কি জন্ম থেকে জ্বলছি পরবর্তীতে সাক্ষী, জন্ম থেকে জ্বলছি, নান্টু ঘটক, এতিম, গৃহলক্ষ্মী, লালু ভুলু, তাজ ও তলোয়ার, রঙিন রূপবান, আর আরো বেশ কিছু আছে, মুহূর্তে মনে পড়ছে না। পরবর্তীতে তো জন্ম থেকে জ্বলছি এই ছবিটা আপনাকে একেবারে লাইম লাইটে নিয়ে আসে। বিশেষ করে বাবা বলে গেল সেই গানটি কিন্তু আপনাকে চিরস্মরণীয় করে রাখে সেই সময় এবং এখন পর্যন্ত, তাই না? তো খুব জানতে ইচ্ছে করে সেই ছবিটার কথা, যখন আপনি লিপসিং করেছিলেন জন্ম থেকে জ্বলছি সেই গানটিতে। কোন স্মৃতি কথা মনে পড়ে আপনার? অনেক বড় একটা পাওয়া যে মানুষ এখনো মনে রেখেছে ওই সময় এইসব ছবিগুলো চলেছে, এরকম পিকচার, এটা সত্যি ভালো লাগে যে মানুষ এগুলা মনে রেখেছে এখনো। একটা মজার একটা ঘটনা ছিল ওখানে, আমি আর আনোয়ার আপা আমরা একসাথে ছিলাম ওখানে। তখন এই গানের লিপসিং গুলো করছিলাম মতিঝিলে কোথাও। তো ওখানে সম্ভবত আমাদের একটা প্ল্যানিং ছিল যে বাইরে থেকে শুট হতে থাকবে, আমরা বাইরে তো লিপসিং করতে থাকবো। তো প্রোডাকশনের কিছু কিছু দু একজন আমাদেরকে দেবে,
তো এর বাইরেও একজন দিয়ে গেছে যাদেরকে আমরা চিনি না। তো আমরা সেটা অবাক হয়েছিলাম যে সত্যিকারে ওটা হয়তো আমাদেরকে ভিখারি ভেবেছিল দনোজনদেরকে। এটা আচ্ছা। এটা সত্যি অনেকেই জানে অবশ্য। হ্যাঁ ঘটনাটা হয়েছিল এরকম। আরো তো অনেক হ্যাঁ, একটা একটা দৃশ্য ছিল যে হ্যাঁ আহ, হ্যাঁ, মানে ছবিতে হ্যাঁ হ্যাঁ এরকম একটা। নিশ্চয়ই। তো এটা মনে মনে আছে। আরো অনেক কিছু আছে। আমার আচ্ছা। রেশমি চুরি ছবি ছিল আরেকটা। হুম। আচ্ছা। রেশমি চুরিতে মিজু ভাই ছিলেন। তো ওখানে একটা এরকম একটা সিকোয়েন্স ছিল যে আমি ওখানে হাত পা বাঁধা ছিল। হুম। তো ওই অবস্থায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, মিজু ভাই একটা দড়ি দিয়ে টান পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় শুটিং এ, তখন আমার এই জায়গাটা কেটে যায়। ও তো এটা একটা স্মৃতি আছে আমার। তো এরকম অনেক আচ্ছা। কিছুই আছে। তিন বাহাদুর আর একটা ছবি আছে, very হ্যাঁ হ্যাঁ, interesting। তিন বাহাদুরে। হ্যাঁ, ওখানে তিন বাহাদুরের এক বাহাদুর ছিলেন আপনি। আমি ৩ নম্বর বাহাদুর ছিলাম। তিন মান, আচ্ছা। তো ওখানে আচ্ছা একবার বানরের কামড় খাওয়া হয়, তো সেটার জন্য আবার ইনজেকশন দেওয়া হয়, কাপল অফ থিংস, এগুলো স্মৃতি আচ্ছা। থেকে। অনেক খ্যাতনামা অভিনয় শিল্পীদের সাথে অভিনয় করেছেন। আম, তাদের কথা কি মনে হয়? আর অভিনয় করতে গিয়ে কি আপনার কখনো মনে হয়েছে যে তারা এত বড় অভিনয় শিল্পী, এত নাম করা, তাদের সঙ্গে আমি পাল্লা দিয়ে টেক্কা দিয়ে অভিনয় করছি? তো কিরকম মনে হতো সেই ছোটবেলায়? ওই সময়টা এমন সময় ছিল যে তখন আমি জানতামই না যে আমি কি করছিলাম, বা তখন ওরা যে কত বড় আর্টিস্ট হ্যাঁ। সেগুলো কিন্তু তখন আমি বুঝতে পারিনি বা বোঝার উপায় ছিল না, কারণ আমি নিজেই ছিলাম শিশু শিল্পী, আচ্ছা। তাই না? কিন্তু হ্যাঁ, এখন আমি ভাবি যে এখন অনেকেই নেই, আমি খুব মিস করি। হ্যাঁ, ওনাদের তার সাথে মধ্যে কাজ তো করতে অনেকেই চলে পেরেছি গেছেন। এবং অনেকে হ্যাঁ, চলে গেছে। আমি ওনাদের সাথে কাজ করতে পেরে যে আমি কত গর্বিত সেটা আমি বুঝতে পারছি, ইউনো, সেই যে শিশু বয়সে হ্যাঁ, যে কাজ করেছেন তাদের সাথে সখ্যতা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তারপরেও বিশেষ করে কার সাথে আপনার বেশি ইন্টিমেসি ছিল? থাকে না, বোঝাপড়াটা একটু বেশি আহ, ছিল? ওয়াসিম ভাইয়ের সাথে আর খুব ক্লোজ ছিল, মিঠু ভাইয়ের সাথে অনেক ক্লোজ ছিলাম, বুলবুল আঙ্কেল, তখন তো আঙ্কেলের অবস্থা ছিল আর কি আমার, হ্যাঁ হ্যাঁ সবাইকে হ্যাঁ। আঙ্কেল ডাকতাম এরকম। অনেকের সাথে আছে, অনেকের সাথে ছিল, অনেকে এখন নেই, প্রবীরদা, হ্যাঁ, হুম হুম তো অনেকে নেই। আমি অনেকের সাথে করেছি যারা নেই, আমি সুমিতা দেবীর সাথে করেছি, আশিস হুম। কুমার লোহ ওনার সাথে করেছি। তো এটা একটা যুগ আর কি, এটা জাস্ট একটা ব্যাক জেনারেশন। এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু, হুম হুম হুম। বাট আই মিস ইট। দেখবাতে জন্যে মানে স্যার, আজকে সঙ্গীত সাধনা হবে না স্যার? হবে, এখন না। বাবা ঘরে আছে, আপনি এখন যান, আমি একটু পরে আসছি। হ্যাঁ, তুমি আমার আম্মু। সেই ছোটবেলার যারা এখনো যারা বেঁচে আছে তাদের সাথে কি কোনো যোগাযোগ আছে আপনার? খুব একটা কমিউনিকেশন নেই, কিছু ডাইরেক্টরদের সাথে আমার আছে। হুম ওই ওই যেমন আমি করেছিলাম আশিক প্রিয়া ছবি করেছিলাম, হুম হুম। আশিক প্রিয়াতে আমি ওটা তো আসিছিলাম। হুম হ্যাঁ, হুম হুম। আওকাত হোসেন ওনার সাথে আমার যোগাযোগ আছে, এরকম আচ্ছা আছে, সাথে কথাবার্তা হয়, হাই হ্যালো হয়। আচ্ছা। তুমি আমার সোনা 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 গো। আপনার পুরো নাম তো শামীম ইব্রাহিম, তাই না? শামীম ইব্রাহিম। আচ্ছা। আমরা সবাই জানি যে মাস্টার শামীম নামে কিন্তু আরো একজন শিশু শিল্পী ছিল। তো ফেসবুকে কিন্তু একটা মহা বিতর্ক হয় যে বাবা বলে গেল এই মাস্টার শামীমই কিন্তু বড় হয়ে মেহেদী হয়। তো অনেকে কিন্তু জানে না যে এই মেহেদী সেই মাস্টার শামীম নয়। মাস্টার শামীম দুজন ছিল, এক মাস্টার শামীম বড় হয়ে মেহেদী হয়, তারপর আরেক মাস্টার শামীম হচ্ছে আপনি, এবং বড় হয়ে আপনার নাম হয় নায়ক হিসেবে ফয়সাল, যেখানে আপনি আশিক প্রিয়া ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন, জানের বাজি ছবিতে অভিনয় করেছেন, তাই না? তো এই বিতর্কের কারণে কিন্তু আপনার নামটার মধ্যে একটা নেগেটিভ ভাইব চলে আসে
যে এই সেই মাস্টার শামীম যে বড় হয়ে বিভিন্ন বিতর্কিত অশ্লীল ছবি করেছে। তো এই বিষয়টি কি আপনি জানেন? হ্যাঁ, আমার পরিচিত বেশ কয়েকজন আমাকে এটা একটু বলেছিল যে এরকম এরকম কিছু বা খবর পাচ্ছি বা এরকম এসছে। বলছে না, জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে এইরকম যে ওই একই নামে আরেকজন ছিল শামীম, এবং সেও আমাকে চেনে, আমিও ওকে চিনি, কিন্তু পরবর্তীতে আমি একটু ডিফারেন্ট ট্র্যাকে মিউজিকে চলে গেছিলাম। সে হয়তো মুভিতে ছিল, একটু কন্টিনিউ করেছিল, বাট আমি যে সে শামীম তা না আসলে। আচ্ছা, তাহলে আজকে ক্লিয়ার হয়ে গেল যে দুজন শামীম ছিল, মাস্টার শামীম। একজন শামীম বড় হয়ে মেহেদী হয় এবং সে তার নামে অনেক বিতর্কিত ছবি আছে, বিভিন্ন অশ্লীল ছবি করেছে, এরকম একটা নেগেটিভ ভাইব থাকে। আমার ঠিক জানা হ্যাঁ। নেই। এটা দর্শকদের মতামত আর কি। আর আপনি শামীম হচ্ছে যে যে জন্ম থেকে জ্বলছি সেই গানের ঐতিহাসিক গানের বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, সেই মাস্টার শামীম আপনি। এবং পরবর্তীতে বড় হয়ে আপনি ফয়সাল নাম ধারণ করে দুটো সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন, তাই না? হ্যাঁ, একটা করেছি আমি আশিক প্রিয়া, আর একটা করেছি, ওটাই লাস্ট ছিল আমার, জানের বাজি। সে সময় কিন্তু আরো অনেক শিশু তারকারা অভিনয় করতো, যেমন মাস্টার শাকিল, মাস্টার শিবলু, মাস্টার সুমন, মাস্টার মুজিব, হ্যাঁ, মাস্টার শামীম নামে আরেকজন ছিল। তো তাদের সাথে কি আপনার ওরকম মেলামেশা হতো, সখ্যতা ছিল সেই ছোটবেলায়? আমি যাদের সাথে কাজ করেছি খুব ক্লোজলি, যাদের সাথে আমি কাজ করেছি, যেমন শাকিল, মুজিব, শাকিল, মুজিব আছে, তারপর শামীমের সাথে মাস্টার সুমন। হ্যাঁ, সুমনের সাথে আমার কাজ হয়নি, কোনো কাজ করতে পারিনি। তবে কোথাও মনে হয় আমরা 4-3-4 মনে হয় আমরা তাসের ঘর নামে কোন একটা ছবি আমরা করেছিলাম, মতি আঙ্কেল, উনিও বেঁচে নেই। তো সম্ভবত ওখানে আমরা কোন একটা ছবি করেছিলাম। তো আমি এদেরকেই বেশি ভালো চিনবো, কিন্তু একটা পর থেকে আর কোনো যোগাযোগ, আর পরে আর কোনো ছবি হয়নি। জন্ম মৃত্যু আর বিয়া, এই তিনটি সত্য দিয়া বানাইলো মানুষ আল্লাহ, বানাইলো দুনিয়া। পরবর্তীতে বড় হয়ে নায়ক হওয়া, এটা কি নিজের ইচ্ছাতে হয়েছে নাকি কেউ? এটা আসলে বলি, নায়ক হবার ঘটনাটা হচ্ছে যে আওকাত হোসেনের ছবি আমি ছোটবেলায় একটা করেছিলাম, সাক্ষী। সাক্ষী ছবিটা হয়তো অনেকেই হয়তো খুব ভালো চলেছিল ছবিটা সেই সময়, ব্ল্যাক এন্ড ওয়াসিম, ববিতা, জি জি, বুলবুল আহমেদ, ওই ছবি, হ্যাঁ, ওনার সাথে আমাদের একটা পারিবারিক খুব একটা ক্লোজ ছিল সবসময়। তো সেই সুবাদে দেখা যায় যে আমাকে একটা সময় আসার পর যখন অনেক নতুন যখন আসার যখন জোয়ার হচ্ছিল, আমিও একটা স্টেপ নিয়েছিলাম, এইভাবেই সেখান থেকে আসে। তো এনিওয়ে, আমার হয়তো মনটা বেশি ছিল একটু মিউজিকের প্রতি, হয়তো যে কারণে আমার সময়টা বেশি আমি একটু মিউজিকে দিয়ে ফেলেছি। আচ্ছা, কিন্তু আশিক প্রিয়া ছবিটা কিন্তু ভালোই চলেছে সেই সময়, তাই না? গানগুলো বেশ পপুলার ছিল, গানগুলো খুব পপুলার ছিল। এটা কত সালে মনে পড়ে? এটা হবে, এই মুহূর্তে মনে পড়ছে না। 90s এর ছবি। হ্যাঁ, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে। কখনো কি মন টানতো না যে হ্যাঁ আমি আবারও চলচ্চিত্রে ফিরে আসি? ওরকম কোনো কি কেউ কি আপনাকে? না, সেরকম না, সে ধরনের কোনো কিছু না আসলে। হয়তো I was not comfortable বা কিছু একটা হবে, বা didn't work out। তো এমনও না যে ওটা নিয়ে আমি কোনো সাকসেসফুল কোনো কিছু চিন্তা ভাবনা করেছিলাম বা সেরকম কোনো কিছু না। So I was just doing it, so তো এই তো মিউজিকটাই বেশি, আমি আরো বেশি ছিলাম। আমি অবস্কিউর ড্রামার ছিলাম। আচ্ছা, অবস্কিউর থেকে আমার শুরু। তো আমি নগর বাউলে ছিলাম, আমি মাইসে ফর্মার ছিলাম, আমি এলআরবি হবার আগে ছিলাম, এলআরবি হবার পরও ছিলাম, বাচ্চুবের সাথে ছিলাম। তো আমি আমার মিউজিকটা অনেক লম্বা আর কি হিস্ট্রি। আমি এখনো মিউজিক করছি এখানে, যদিও বাংলাদেশে কোনো ব্যান্ডের সাথে না, বাট এখানে আমি একটু মিউজিক করছি হোয়াইট ব্যান্ডের সাথে, জাস্ট মিউজিকটা চালিয়ে রাখার জন্য, সো মানে নিয়মিত আপনি শো করছেন? না, শো ঠিক না, হয়তো পাবে মাঝে মাঝে করি, বাট মেইনলি আমি মিউজিকটা করে যাচ্ছি, কারণ এখন আর ব্যান্ড করার সেই বয়সও নাই, ওরকম কোনো কিছু না। বাট তাদের সাথে বাজানো হচ্ছে যে আমার নিজের একটা
ক্ষুধা মিটানো, playing drums with them, so আমি তাদের সাথে আচ্ছা। বাজাই কি বাস। কত সালে আপনি আমেরিকায় আপনি আমি এসছি 14 এসছি 2014-তে? 14 14-তে, আচ্ছা। তো এর মধ্যে তো মাঝে মাঝে আপনি দেশে এসেছেন, তাই না? আমি একেবারে নীরবে নিভৃতে। প্রতি বছরই এসছি। সেটা হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড, অ্যাকচুয়ালি আমি সোশ্যাল কমপ্লায়েন্স এর লিড অডিটর এবং কনসালটেন্ট। আমি ফ্যাক্টরি গুলো অডিট করার জন্য আসি কোন একটা জার্মান কোম্পানি হয়ে। তো আমি ওখানে এসে অডিট করি 15 days 20 days থেকে, যাদের সাথে সুযোগ হয় দেখা হবার, বাস হয়তো ফেসবুকে গেলে দেখতে পাবেন আর কি সেগুলো। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, ফাঁক হলে দেখা হয় বাস, আর কাজ শেষ করে আবার চলে আসতে হয়, কারণ এখানেও কাজ ফেলে যেতে হয়। আচ্ছা। তো আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। আমার 3 ছেলে। আচ্ছা। হ্যাঁ, আমার 3 ছেলে। তো বড়জন হচ্ছে 19 years, মেজজন হচ্ছে 18 years, আর ছোটটা হচ্ছে 4 years। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। বাহ। আচ্ছা, ওরা কি ইউটিউবে আপনার সেই ছোটবেলার ছবিগুলো আপনি কি দেখিয়েছেন যে এই ছোট ছেলেটি কিন্তু তোমার ওরা বাবা? ওরা আসলে দেখেছে, আমি অনেক ছবি ওরা পরে নিজে থেকে ফাইন্ড আউট করেছে, দেখেছে আমার থেকে। তো ওরা মাঝে মাঝে দেখে। এখন তারা বেশ ইজি আর কি, এখন তারা ভালো মতো জানে। যেমন 4-5 বছর আগেও দেখতাম যে ওরা একটু অবাক হতো যে আমি এটা করেছিলাম বা সামথিং। আচ্ছা তো আচ্ছা। তারা অবাক হয়েছিল, বাট নাও দে আর ইজি, তারা আমার ব্যাপারে জানতো না, অনেক কিছু জেনেছে, মানে সবকিছু একটা ইয়ের মধ্যে ছিল আর কি। যাকে আপনি বিয়ে করেছেন, অর্থাৎ আপনার ওয়াইফের কথা বলছি, বিয়ের সময় কি সে জানতো যে আপনি একজন শিশু তারকা ছিলেন? বিয়ের আগে ওরকম জানা হয় নাই। পরবর্তীতে যখন পরিচয় হয় দুই ফ্যামিলির মধ্যে, তখন এই কথা, তখন সে জানতে পেরেছে আমার ব্যাপারে অনেক কিছু আর কি। তো মোটামুটি সে বাংলা ছবি টবি দেখে। অভিব্যক্তিটা কেমন ছিল? না, তার মধ্যে প্রশ্ন জেগেছে অনেক বেশি দেখার পর। অনেক ছবি দেখে এক একটা ছবি দেখে এক এক ধরনের প্রশ্ন জেগেছে। এটা তুমি করেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে কি বলে, ভালো মন্দ থাকে না, ভালো এপ্রিশিয়েট করেছে নাকি? দেখে ভালো মন্দ কিছু কিছু মন্তব্য করে, ভালো হয়েছে, কিছু কিছু মন্তব্য করে এটা করো, এটা কেন হয়েছে, বা এই ধরনের মন্তব্য করে। তো আমরা শেয়ার করি এগুলা, সে মাঝে মাঝে বলে থাকে এগুলা। তো ভালোই লাগে শুনতে যে না ঠিক আছে। তখন আমি তাকে আমার স্মৃতিগুলো বলি যে দেখো এরকম 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 হয়েছিল। সো আমরা মাঝে মাঝে শেয়ার করি এগুলা মাঝে মাঝে। তো সেই ছোট্টবেলার জীবনের কোনো স্মৃতি কথা কি মনে হয় আপনার? অনেক স্মৃতি, আসলে কি বলবো। আমি একটা স্মৃতির কথা বলি। আমি যখন এফডিসিতে যেতাম, আমরা যখন এফডিসি যেতাম ছোটবেলা শুটিং এ, তখন এই এফডিসি এর যে এন্ট্রেন্স গেটটা ছিল সেটা ফার্ম গেটের পিছন থেকে ছিল, যেটা ট্রাক স্ট্যান্ড রাস্তা বলতো আর কি তখন। ওখান থেকে যেতাম। তো ওই রাস্তাগুলো যাওয়ার পর, তখন এফডিসির ভিতরে তেমন কোনো কমপ্লেক্স গড়েনি, বেশ জায়গা ছিল, পুকুর, তারপরে গাছপালা, মোটামুটি একটু টাইপের, বুশ টাইপের আর কি জায়গাগুলো ছিল। তখন শুটিং এর ফাঁকে ফাঁকে আমি ওই যে ওটাকে কি বলে, গুড়াল দিয়ে যে পাখি মারে আর কি, হ্যাঁ, সেটা নিয়ে আমি চলে যেতাম। শুটিং এ চলতে থাকতো, আমার সিকোয়েন্স আমাকে তখন তারা খুঁজে বের করতো, আমি কোথায় কোথায় আমি হারিয়ে গেছি পুরো এফডিসি তে। তখন এফডিসি এখন আমি গেছিলাম আই থিঙ্ক 2023 বা 23-এ কখন আমি একসময় একটুখানি গেছিলাম কারোর সাথে, জাস্ট ঘুরে আসছি। কেউ আমাকে চেনেনি, আমি কাউকে চিনিনি। বাট ইট ওয়াজ গুড। ভালো লেগেছে। তো এই যে বললেন আপনি স্মৃতির জন্য কথাটা, তো আমি এই জন্য আমি এই জায়গাগুলো ঘুরতাম। এফডিসির সমস্ত জায়গাগুলো মনে পড়ে। সেই যে জায়গাগুলোতে ঘুরতেন, সেই জায়গাগুলো তো এখন আর আগের মতো নেই, তাই না? এখন আর আগের মতো একদমই নেই। তো পরবর্তীতে যখন আবার আশিক প্রিয়ার একটা শুটিং হলো ওই আপনার পুল সাইডে, সেখানে আমরা করেছি। তো তারপর অনেক চেঞ্জ। তো ওই যে সময়গুলা বললাম,
ও সেগুলো খুব মিস হয়, মিস করি সেই অভিনেতাগুলো। বাট সে অ্যাক্টর অ্যাক্ট্রেস গুলা সবাই, অনেকে নেই এখন, খারাপ লাগে। আসলে ওয়াসিম ভাইয়ের কথা খুব খারাপ লাগে। হি ওয়াজ এ ভেরি ফাইন পারসন, হি ওয়াজ এ ভেরি নাইস পারসন। আমরা দুটি ছেলে মেয়ে, গোপন রে তুই বা ছোট খাটো ভুল ত্রুটি করে দিস মা। আপনার নামের সাথে কিন্তু মাস্টার শামীম এবং শামীমা ইয়াসমিন দিবা দুটো নাম একেবারে দিবা। ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, তো দিবা। ওই গানটা শুনলে দিবার কথা সবাই মনে করে এবং বাবা সাথে বলে সাথে গেল আপনার আর কথা- কোনোদিন গান হ্যাঁ, করো না। হ্যাঁ, হ্যাঁ। তো বড় হয়ে কিংবা ছোটবেলায় কি দিবার সাথে আপনার ওরকম মানে জানাশোনা ছিল কিংবা হ্যাঁ, এখন আমাদের দিবা বাসায় কিন্তু অনেক আসা যাওয়া ছিল। আমার বড় বোন নাসরিন, ওর ফ্রেন্ড হয় দিবা আপু। তো আমার সাথে অনেক বছর যদিও কন্ট্যাক্ট নেই, যদি দেখা হয় তো বলেন আমার কথা। তাকে আমিও মনে খুঁজছি, করেছি। আমিও কোথায় খুঁজছি, নাকি? কিন্তু আচ্ছা, ওকে। দিবা কিন্তু আমেরিকায় থাকে, তার সাথে কোনো যোগাযোগ নেই। আমার সাথে নেই, তবে আমার মনে হয় আমার বড় বোন যে নাসরিন তার সাথে আছে। হ্যাঁ, হ্যাঁ। হয়তো তার সাথে আছে, আচ্ছা, কারণ ওরা একসাথে আবার এক সময় বাংলাদেশের নতুন কুড়িতে ছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাহলে তো আপনার বোনের সাথে আমার যোগাযোগ করতে হয়। তো আপনারা কি দুই ভাই বোন? নাসরিন আপু আমরা আর আপনি? আমরা আমরা 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। আপনি কি ছোট? আমি না সবার বড়? ছোট। সবার ছোট। আমি সবার ছোট। আচ্ছা। তা ভাই বোন, একজন বোন তো গান করে নাসরিন আপা, আর ভাই বোনরা কি গান? আমার এই 3 ভাই বোন মধ্যে আমরা দুজনই শুধু এই মিডিয়াতে, বলতে গেলে যে কালচারাল সাইডে আর কি, দুজনই আমরা আছি। এর মধ্যে আর অন্য কোনো কেউ নেই। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, এই গানটি আপনার নিজের মুখে 2 লাইন শুনতে চাই। কারণ কোনটা করব আপনাকে- বলেন? বাবা বলে গেল। ও, এটা করবো। আচ্ছা, হ্যাঁ, বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না। মানে এই গানগুলো যে এতই পপুলার ছিল ওই সময় মানুষের মনের ভিতরে, যে এগুলো দিয়ে মানুষ মানে কি বলবো, সন্তানদেরকে ঘুম পাড়াতো বা এগুলো গেতো। এগুলা যখন শুনি, কেউ যখন বলে, তখন সত্যি খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই আপনার জীবনে অনেক উত্তরোত্তর অনেক সফলতা এসছে। তারপরে যদি জিজ্ঞেস করি যে মানুষের তো থাকে না, তার স্বপ্নর কোনো শেষ নেই, এমন কোনো অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে যেটা হয়নি কিংবা অতৃপ্ত রয়ে গেছে, যে এটা যদি আমি পড়তে পারতাম কিংবা পেতাম হয়তো বা ভালো লাগতো, এরকম কোনো কিছু আছে? সেটা ভেবে লাভ কি এখন, তাই না? সময় তো পার হয়ে যায়। তো থাকে না যে আমি ওরকম কিছু হতে চেয়েছিলাম, অমুকটা পেতে চেয়েছিলাম? সেটা অনেক ধরনের মনে হয় যে আমি যদি এটা হতে পারতাম, সেটা হতে পারতাম। তো তারপরেও আমি যা আছি আলহামদুলিল্লাহ। মানুষ আমাকে যে মনে রেখেছে সেটাই আমি আসলে কৃতজ্ঞ, যে মানুষ এখনো মনে রেখেছে। এখন সন্তানদেরকে দেখতে হয়, ফ্যামিলি দেখতে হয়, দায়িত্ব চলে এসছে। Yes, those days are gone. সোজা কথা। এখনকার ছবি কি আপনার দেখা হয়? বাংলাদেশের কোনো মুভি? সত্যি কথা বলি, এখনকার ছবি যতটুকু ফেসবুকে পপ আপ হয়, একটু ইনরোল করতে করতে তখন একটুখানি কিছু দেখা হয়, কি আসছে, বাট ইন ডিটেলস দেখার সেই সময়টা এখন আর ওই সময়টা নেই, যে কারণে আমি সময়টা দিতে পারি না। বাট দেখছি। এখনকার যারা অভিনয় শিল্পী তাদের নাম তো মনে হয় জানেন না? না, নাম জানি, দেখছি ফেসবুকে, তো অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন, সো চেঞ্জ আসবেই, ইউটিউবে তো আপনার ছবিগুলো প্রায়গুলোই আছে। কখনো কি মন চায় অবসর সময়ে আপনি ইউটিউব ঘেটে ঘেটে আপনার সেই অভিনীত ছবি? আমি ঘেটে ঘেটে অনেকগুলো পেয়েছি, অনেকগুলো পাইনি। তার মধ্যে একটা যদিও আমি বলে রাখি, কারো যদি এটা পড়ে, যে শাস্তি, একটা ছবি ছিল শাস্তি, গাজী মিজানুর আনোয়ারের সাহেবের ছবি, গাজী
আঙ্কেলের ছবি শাস্তি? শাস্তি। হ্যাঁ। শাস্তিতে একটা গান আছে, ওই যে আপনার কতদিন দেখিনি তোমারে ও ভাই গো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি খুব এটা খুঁজেছিলাম। কি আপনার লিপে ছিল গানটা? আমার লিপে ছিল এটা, খুঁজছিলাম অনেকদিন ধরে, হ্যাঁ, বুঝছি না। সেই ছবিটা তো কোথাও নেই আসলে, তো আরেকটা আমরাও ছবি দেখতে আছে, পারিনি। আরেকটা ছবি আছে বড় মা, বড় মা ওই ছবিটা পাওয়া যাচ্ছে না, তো অনেক কিছু নেই না। হয়তো। তো এই রেকর্ডস গুলো হয়তো নেই, কোথায় আছে আমার জানা নেই। তো তারপর আমি খুঁজি, অনেকগুলো খুঁজতে খুঁজতে পেয়েছি। তো মাঝে মাঝে একটু সময় করতে ইচ্ছে হয় যে সবকিছু একত্রিত করে একটা কিছু তৈরি করি। তো হ্যাঁ, তো সময় আচ্ছা, পেলে করবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি সুদূর আমেরিকায় বসে আমাকে সাক্ষাৎকার দিয়েছেন, সময় দিয়েছেন। আমি ভীষণ খুশি, এবং আমার যারা দর্শক আছে, আপনার যারা ভক্ত দর্শকরা আছে, তারাও ভীষণ খুশি। আজকে আপনার মুখে অনেক গল্প শুনেছে, অনেক কথা শুনেছে, এবং অবশেষে অনেকেরই ভুল ভেঙেছে যে সেই মাস্টার শামীম বড় হয়ে শামীম ইব্রাহিম হয়, এবং দুটো ছবি করেছিল, আশিক প্রিয়া এবং জানের বাজি। আপনি বড় হয়ে নায়ক মেহেদী হননি, নায়ক মেহেদী হচ্ছে আরেক মাস্টার শামীম। তো আজকে সেই ভুল ধারণাটা ভেঙে যাবে আশা করি সব দর্শকদেরই, এবং আর কোনো বিতর্ক হবে না। এই প্রথমবারের মতো আপনি সাক্ষাৎকার দিয়েছেন, ভীষণ খুশি লাগছে। বর্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক কারা আছেন, যারাই আছেন, অনেক অনেক থ্যাংক ইউ যে মনে রেখেছেন। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের সবার জন্য দোয়া করব।